আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বললেন প্রধান উপদেষ্টা। বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কি করবে ইসি, প্রশ্ন এনসিপির। ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির। মিজানুর রহমান আজহারীর জামায়াত প্রার্থিতা নিয়ে কৌতূহল, খবর ভাইরাল। দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুরের সঙ্গে অজিত দোভালের সাক্ষাৎ। আদানি গ্রুপের সঙ্গে সালিসি কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা। জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। নতুন বেতন কাঠামোর রূপরেখা নিয়ে সচিবদের সঙ্গে সোমবার বসছে কমিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কোর্স 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এখন নির্বাচনের সময়, আমরা প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস আরও বলেন, এটি একটি বড় প্রয়াস। অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। এটি হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দ ও মিলনের সময়। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে। তিনি বলেন, দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ, উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি। নিবন্ধন পাওয়ার পর নির্বাচন কমিশন ইসির সঙ্গে প্রথম সংলাপে নির্বাচনী আচরণবিধি প্রয়োগের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত 7টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপে অংশ নেয় দলটি। সংলাপে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। সংলাপে বক্তব্য রাখতে গিয়ে জহিরুল ইসলাম নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা হিসেবে উল্লেখ করেন আচরণবিধির 7 ধারার চ উপধারাকে। তিনি বলেন, বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন বেগম খালেদা জিয়া। সেক্ষেত্রে তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করেন, তাহলে কমিশনকে তার ওপর এই বিধিমালা প্রয়োগ করতে হবে। তখন এই কমিশনের সক্ষমতাটা দেখা যাবে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচনী আচরণ বিধিমালা প্রণয়ন করেছে, তার 7 ধারার চ উপধারায় বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী কেবল তার বর্তমান দলীয় প্রধানের ছবি, ব্যানার, লিফলেট বা হ্যান্ডবিল ও ফেস্টুন ছাপাতে পারবে। কোনো পোস্টারও ছাপানো যাবে না। এদিকে নির্বাচনী প্রচারণায় জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়ে প্রচারিত সংবাদ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করছে এনসিপি। দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, দুপুরে নির্বাচন কমিশনে আমরা যা বলেছি তা বিদ্যমান আইনের আলোকে। তবে উদাহরণ দিতে গিয়ে তারেক রহমানের নামটি এসেছে। জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী ঢাকা 5 যাত্রাবাড়ি ডেমরা আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনয়ন পেয়েছেন, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে। এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য বিভিন্ন মূলধারার পত্রিকার, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঢাকা 5 আসনে জামায়াতে ঘোষিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। মূলধারার পত্রিকার, অনলাইনেও এমন খবর ছড়িয়ে পড়ে, জামায়াত আমির নাকি নিজেই ডক্টর মিজানুর রহমান আজহারীকে ঢাকা 5 আসনের প্রার্থী ঘোষণা করেছেন। আমিরের বসুন্ধরার অফিসে আজহারীর সাথে বৈঠকের একটি ছবিও সাথে দেওয়া হয়। আজ সারাদিন প্রথমে সোশ্যাল মিডিয়ায় এবং সন্ধ্যার পর থেকে মূলধারার পত্রিকা ও টিভির অনলাইনে নানাভাবে এই খবরটি আসতে থাকে। খবরে এমনও বলা হয় যে, জামায়াত আমির প্রার্থিতা ঘোষণা করলেও এক পর্যায়ে ডক্টর মিজানুর রহমান আজহারী নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। ব্যক্তিগত কারণ ও দাওয়াতি কাজে
মনোযোগ দেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে দলের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে আজহারীর ব্যাপক জনপ্রিয়তা ও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা আসনটিতে জামায়াতের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিভিন্ন অনলাইন পোর্টালে জামায়াত আমিরের সাথে তার বসুন্ধরার অফিসে মিজানুর রহমান আজহারীর একটি ছবি দিয়ে বলা হয়েছে, আজই এ সাক্ষাৎ হয়েছে এবং জামায়াত আমির আজহারীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু জামায়াত আমিরের ব্যক্তিগত সচিব নজরুল ইসলাম আমার দেশকে জানিয়েছেন, ছবিটি অনেক পুরাতন এবং এ ধরনের কোনো ঘোষণা জামায়াত আমির দেননি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব, এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনো সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন হয়নি। এদিকে আজ দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে থাকেন। কেউ কেউ বলছেন, ঢাকা ৫ আসন থেকে না করলেও অন্য কোনো আসন থেকে আজহারী প্রার্থী হচ্ছেন কিনা সেই কৌতূহল রয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ইসি নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। আজ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দলটির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি। এর অংশ হিসেবে আজ দুপুরে নির্বাচন ভবনে বিএনপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বাসদ, মার্ক্সবাদী ও রিপাবলিকান পার্টির সঙ্গে সংলাপ করে ইসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি সংলাপে অংশ নেয়। সেখানে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার কথা বলেন আব্দুল মঈন খান। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ জেলার জেলা প্রশাসক, ডিসি এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনাররা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনো এবং ক্ষেত্র বিশেষে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এর আগেও বিভিন্ন নির্বাচনের আগে ইসির নিজস্ব কর্মকর্তাদের এই দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ডক্টর খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের সিএসসি এনএসএ স্তরের বৈঠকে অংশ নিয়ে ডক্টর খলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এ সফরকে ঘিরেই অজিত দোভালের সঙ্গে তাদের এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়। গত বছরের ৫ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার ভারতের দ্বিতীয় সফর। এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিয়ে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ভারত সফরে যান। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের করা বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সিঙ্গাপুরে সালিসি কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছে। আদেশে আদালত বলেছে, বাংলাদেশ সরকার ও আদানি গ্রুপের মধ্যকার এই চুক্তি ন্যায্যতা ও সম্ভাব্য অনিয়ম তদন্তে হাইকোর্ট যে কমিটি গঠন করেছে সেই কমিটির প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত সালিসি কার্যক্রম স্থগিত থাকবে। এর আগে আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনা বা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী এম আব্দুল কাইয়ুম। গত বছরের ১৯ নভেম্বর তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি সচিবকে ৩ দিনের মধ্যে আদানি গ্রুপের সঙ্গে একতরফা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিল করতে আইনি নোটিশ পাঠান। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও নির্যাতনের বিচার এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়। এর আগে গত বছরের আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণার রায় দেয় হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদের করা রিটের রুল শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। সেই সঙ্গে রায়ে ওই প্রতিবেদনকে জুলাই বিপ্লব 2024 হিসেবে গেজেট প্রকাশের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি জাতীয় আর্কাইভ ও সংশ্লিষ্ট সরকারি পাবলিক লাইব্রেরি সহ রাষ্ট্রীয় সংরক্ষণাগারে সংরক্ষণ, সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে জনগণের সচেতনতা, একাডেমিক গবেষণা এবং আইনি প্রয়োজনে সহজলভ্য করতে নির্দেশ দেওয়া হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন। আগামী সোমবার সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় বেতন কমিশনের সভাপতি জাকির আহমেদ খান এতে সভাপতিত্ব করবেন। পে কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশনের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিবদের সভা অনুষ্ঠিত হবে। এর আগে 1 থেকে 15 অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতি এই 4 শ্রেণীতে প্রশ্নমালার মাধ্যমে কমিশন অনলাইনে সর্বসাধারণের মতামত সংগ্রহ করছে। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।